একবার এমন একটা পৃথিবীর কথা ভাবুন তো, যেখানে মাসের পর মাস আকাশ থেকে এক ফোঁটা জল পড়েনি, মাঠের ফসল রোদে পুড়ে ছাই হয়ে গেছে, নদীগুলোর বুক ফেটে চৌচির, আর চারপাশের বাতাস এতটাই শুষ্ক যে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। হ্যাঁ, মানে আধুনিক যুগে আমরা তো পুরোপুরি প্রযুক্তির ওপর নির্ভরশীল। একদম তাই। ধরুন হঠাৎ একদিন সারা পৃথিবীর ইন্টারনেট বা বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল। যোগাযোগ ব্যবস্থা, হাসপাতাল, ব্যাংক সব নিমেষেই থমকে যাবে, তাই না? ঠিক যেন একটা মহাজাগতিক অচলাবস্থা তৈরি হবে। তো আজকে আমাদের এই গভীর আলোচনার বিষয়টা একটু খুলে বলি। আজ থেকে প্রায় ৩,৫০০ বছর আগের কথা ধরুন। ১৫০০ থেকে ৫০০ খ্রিস্টপূর্বাব্দের সেই বৈদিক সমাজের প্রেক্ষাপট। সেই সময় তো আর ইন্টারনেট বা বিদ্যুৎ ছিল না। না থাকারই কথা। কিন্তু তাদের জীবনে এমন একটা বিষয় ছিল যার অভাবে ঠিক ওই রকমই এক মহাজাগতিক বিপর্যয়ের সৃষ্টি হতো। আর সেটা হলো বৃষ্টি আর নদের প্রবাহ। ঠিক। তো আজকের এই বিশ্লেষণে আমাদের সামনে বেশ কিছু প্রাচীন সংস্কৃত গ্রন্থ, ঋগ্বেদের শ্লোক, উপনিষদের পাতা আর আধুনিক মিথোলজি ও মনস্তত্ত্ব নিয়ে লেখা বেশ কিছু গবেষণাপত্র রয়েছে। আমাদের লক্ষ্য হল এই প্রাচীন সূত্রগুলো থেকে একটা অসাধারণ গল্পের সারমর্ম বের করে আনা। হ্যাঁ, আর আমরা দেখব কিভাবে প্রাচীন ভারতের একটা প্রাকৃতিক আবহাওয়ার রূপকথা ধীরে ধীরে একটা গভীর আধ্যাত্মিক আর মনস্তাত্ত্বিক দর্শনে পরিণত হল, যেখানে বৃষ্টির অভাবকে একটা ভয়ঙ্কর দানব হিসেবে কল্পনা করা হতো। প্রাচীন বৈদিক যুগের ওই সপ্তসিন্ধু অঞ্চলের ভৌগোলিক অবস্থাটা একটু ভাবলে বিষয়টা আরও পরিষ্কার হবে। একদম। সে সময়কার সমাজ তো মূলত কৃষি আর পশুপালন ভিত্তিক ছিল। মানুষের জীবন ধারণ পুরোপুরি নির্ভর করত নদীর জল আর নির্দিষ্ট সময়ে আসা মৌসুমি বায়ুর ওপর। মানে বৃষ্টি না হওয়ার অর্থ কেবল একটু গরম লাগা বা অস্বস্তি ছিল না। একদমই না। এর মানে ছিল ফসল সম্পূর্ণ নষ্ট হওয়া, গবাদি পশুর মৃত্যু আর চূড়ান্ত দুর্ভিক্ষ। তাই খরা বা বৃষ্টি না হওয়াকে তারা সাধারণ আবহাওয়ার পরিবর্তন হিসেবে দেখতই না। আচ্ছা। জলের এই আকালকে তারা অস্তিত্ব রক্ষার একটা ঐশ্বরিক সংগ্রাম হিসেবে অনুভব করত। অন্ধকার, বিশৃঙ্খলা আর মৃত্যুর একটা আক্ষরিক রাজত্ব নেমে আসত তাদের জীবনে। বিষয়টা সত্যিই খুব কৌতূহল জাগায়। তার মানে সে সময়কার মানুষ যখন আকাশের দিকে তাকিয়ে মেঘের গর্জন শুনত বা বিদ্যুতের ঝলকানি দেখত, তারা কি আক্ষরিক অর্থেই মনে করত যে আকাশে কোনো যুদ্ধ চলছে? হ্যাঁ, ঠিক তাই। মানে তারা কি সত্যি সত্যি বিশ্বাস করত যে দেবতারা তলোয়ার বা ওই জাতীয় অস্ত্র নিয়ে লড়াই করছে? আসলে ঋগ্বেদের যুগে প্রকৃতি আর দেবতার মধ্যে কোনো বিভেদ ছিল না। আধুনিক যুগে মানুষ প্রকৃতিকে যেভাবে বস্তুগত বা বৈজ্ঞানিক দিক থেকে মাপে, বৈদিক মানুষ কিন্তু সেভাবে দেখত না। বজ্রপাত, মেঘের গর্জন, নদীর তীব্র স্রোত বা ভোরের আলো, এই সব কিছুকেই তারা ঐশ্বরিক শক্তির সরাসরি প্রকাশ হিসেবে বিশ্বাস করত। বুঝতে পারছি। তাদের কাছে এই প্রাকৃতিক ঘটনাগুলো ছিল মহাজাগতিক শৃঙ্খলা ধরে রাখার এক অনন্ত লড়াইয়ের একদম চাক্ষুষ প্রমাণ। যখন মেঘ গর্জন করত অথচ বৃষ্টি হতো না, তখন তারা মনে করত কোনো অশুভ শক্তি মেঘের জলকে আটকে রেখেছে। আর দেবতারা সেই জলকে মুক্ত করার চেষ্টা করছেন। হ্যাঁ, ঠিক ধরেছেন। তো এই লড়াইয়ের যে মূল খলনায়ক, প্রাচীন গ্রন্থে তার নাম দেওয়া হয়েছে বৃত্র। যারা বৈদিক পুরাণ বা এই প্রাচীন সূত্রগুলো সম্পর্কে একেবারে নতুন, তাদের জন্য এই বৃত্র চরিত্রটা আসলে কি সেটা একটু সহজ করে বোঝা দরকার। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হল এই বৃত্র নামের উৎপত্তি। সংস্কৃত ব্রী ধাতু থেকে বৃত্র নামটা এসেছে। এই ব্রী ধাতুর অর্থ হল আবৃত করা, বাধা দেয়া বা আটকে রাখা। ও আচ্ছা। হ্যাঁ, আর পৌরাণিক বর্ণনায় বৃত্রকে কল্পনা করা হয়েছে মহাজাগতিক এক বিশাল সাপ বা ড্র্যাগন হিসাবে। এই দানব মেঘ, নদী আর জীবনদায়ী জলকে আষ্টেপৃষ্ঠে পেঁচিয়ে আটকে রাখে। বৃত্র মূলত অন্ধকার, স্থবিরতা আর বিশৃঙ্খলার প্রতীক। মানে সে কোনো নির্দিষ্ট বস্তু নয়। না, সে হলো এমন এক শক্তি যে মহাবিশ্বের স্বাভাবিক প্রবাহকে আটকে দেয় বা রুদ্ধ করে দেয়। বিষয়টা বোঝার জন্য আমাদের দৈনন্দিন জীবনের একটা উদাহরণ টানা যেতে পারে মনে হয়। আমরা বৃত্রকে একটা বিশাল দুর্ভেদ্য ড্যাম বা বাঁধের সাথে তুলনা করতে পারি। ড্যাম। হ্যাঁ, ধরুন এমন একটা বাঁধ যা নদীর স্বাভাবিক স্রোতকে জোর করে থামিয়ে দিয়ে একটা গোটা শহরের জল সরবরাহ আটকে রেখেছে। আপনার এই বাঁধের উপমাটা কাছাকাছি যায়, তবে এখানে একটা বড় পার্থক্য আছে, যেটা না বুঝলে বৃত্রের আসল চরিত্রটা ধরা যাবে না। আধুনিক যুগে মানুষ যে ড্যাম তৈরি করে তার একটা উদ্দেশ্য থাকে, তাই না? হ্যাঁ, মানে বিদ্যুৎ তৈরি করা বা সেচের কাজে লাগানো। ঠিক।
কিন্তু বৃত্র হল সম্পূর্ণ স্থিবিরতার প্রতীক। সে জল আটকে রাখত কোনো উপকারের জন্য নয়, বরং শুধুই নিজের ক্ষমতা দেখানোর জন্য। সে এক অন্ধ অহংকারী শক্তি, যে জল নিজে ব্যবহারও করে না, আবার কাউকেও ব্যবহার করতে দেয় না। বাহ, এটা তো ভারী অদ্ভুত। এই কারণেই সে এত ভয়ঙ্কর। আর এই অন্ধ স্থিবিরতাকে ভাঙার জন্যই এমন একজন নায়কের প্রয়োজন ছিল, যার আঘাত এই বিশাল বাঁধকে ভেঙে চুরমার করে দিতে পারে। এই সূত্র ধরেই পুরাণে প্রবেশ ঘটে বজ্রপাণি ইন্দ্রের। হ্যাঁ, ঋগ্বেদে বৃত্র আর ইন্দ্রের এই লড়াইয়ের গল্পটা দারুণ রোমাঞ্চকর। তবে গবেষণাপত্রগুলো থেকে দেখা যাচ্ছে এই বৃত্র সৃষ্টির পেছনেও একটা গভীর প্রেক্ষাপট রয়েছে। পুরাণে বলা হয়েছে দেবশিল্পী ত্বষ্টা তার পুত্র বিশ্বরূপের মৃত্যুর প্রতিশোধ নিতে এক বিশাল যজ্ঞের আয়োজন করেন। সেই যজ্ঞের আগুন আর মন্ত্রের শক্তি থেকে জন্ম নেয় এক ভয়ঙ্কর দানব, এই বৃত্র। বৃত্র এতটাই শক্তিশালী আর অতিকায় হয়ে ওঠে যে স্বর্গের দেবতারাও তার ভয়ে কাঁপতে থাকেন। সে মহাজাগতিক জলরাশিকে আটকে ফেলে, পুরো সৃষ্টিকে এক অনন্ত খরার দিকে ঠেলে দেয়। হ্যাঁ, অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে ইন্দ্রের মতো শক্তিশালী দেবতাও তাকে হারাতে পারছিলেন না। মানে হারানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল, তাই তো? ঠিক, বৃত্রকে হারানো দেবতাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। কারণ সাধারণ কোনো অস্ত্র, সে যত ধারালোই হোক না কেন, বৃত্রের আবরণ ভেদ করতে পারছিল না। তখন দেবতারা উপায় না দেখে মহামুনি দধীচির কাছে যান। আচ্ছা। এই দধীচি ছিলেন একজন পরম জ্ঞানী আর ত্যাগী ঋষি। এখানে পুরাণের দর্শনটা একটু খেয়াল করার মতো। চরম স্বার্থপরতা আর স্থিরতার প্রতীক বৃত্রকে ধ্বংস করতে হলে ঠিক তার বিপরীত শক্তির প্রয়োজন ছিল, আর সেটা হল চরম আত্মত্যাগ। বুঝতে পারছে। দধীচি বুঝতে পারেন মহাজাগতিক মঙ্গলের জন্য তাকে জীবন দিতে হবে। তিনি হাসি মুখে নিজের জীবন উৎসর্গ করেন। এরপর দধীচি সেই পবিত্র অস্থি বা হাড় দিয়ে দেবশিল্পী ত্বষ্টা তৈরি করেন এক অমোঘ অস্ত্র, যার নাম বজ্র। দাঁড়ান, এখানে একটু খটকা লাগছে আমার। সোনা, লোহা বা কোনো মহাজাগতিক ধাতু বাদ দিয়ে একজন মানুষের হাড় কেন? হাড় তো ভঙ্গুর হয়। এটাকে কি আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে এটা কেবল কোনো শারীরিক অস্ত্র ছিল না? একদম ঠিক ধরেছেন আপনি। বৈদিক দর্শনে তপস্যা বা আধ্যাত্মিক সাধনার একটা উত্তাপ আছে, যাকে তপ বলা হয়। দধীচি সারা জীবন ধরে যে সাধনা করেছিলেন, তার ফলে তার পুরো শরীর, এমনকি তার অস্থিগুলো সেই আধ্যাত্মিক শক্তিতে পূর্ণ ছিল। ও, তার মানে বিষয়টা সাধারণ কোনো হাড়ের ব্যাপার ছিল না। বজ্র আসলে মহাজাগতিক ন্যায় বিচার আর আত্মত্যাগের একটা ঘনীভূত রূপ। দারুণ একটা ব্যাপার। এই যুদ্ধের বর্ণনায় আরও একটা মজার বিষয় আছে। প্রাচীন গ্রন্থগুলো বলছে ইন্দ্র যুদ্ধের আগে প্রচুর পরিমাণে সোমরস পান করেছিলেন। তো আধুনিক যুগের খেলার জগতে যেমন অ্যাথলিটরা শক্তি বাড়ানোর জন্য বিভিন্ন পারফরম্যান্স এনহ্যান্সিং পানীয় পান করে, ইন্দ্রেরই সোমরস পান কি সেরকমই প্রাচীন যুগের কোনো এনার্জি ড্রিঙ্ক ছিল? অনেকেই হয়তো সেভাবে ভাবেন, এটাকে সেভাবে ভাবার একটা প্রবণতা কাজ করতে পারে, কিন্তু বিষয়টা মোটেও শারীরিক পেশি বাড়ানোর কোনো ব্যাপার ছিল না। সোমরস কেবল শারীরিক শক্তি বা অ্যাড্রেনালিন বাড়াত না। তাহলে এটা আসলে কি ছিল? বৈদিক ধারণায় এটি ছিল ঐশ্বরিক প্রেরণা, সাহস আর অসীম চেতনার প্রতীক। বৃত্রের সবচেয়ে বড় শক্তি কেবল তার বিশাল আকার ছিল না, তার শক্তি ছিল আতঙ্ক তৈরি করা। সোমর রস পান করে ইন্দ্র নিজের ভেতরের সেই ভয়, সংশয় আর দ্বিধা জয় করেছিলেন। তার মানে বিষয়টা পুরোপুরি মানসিক আর আধ্যাত্মিক ছিল। ঠিক, চরম আত্মত্যাগের হাড় দিয়ে তৈরি বজ্র আর ঐশ্বরিক প্রেরণার সোমর রস, এই দুইয়ের মানসিক ও আধ্যাত্মিক শক্তিতে বলীয়ান হয়ে ইন্দ্র যখন বৃত্রকে আঘাত করেন, কেবল তখনই বৃত্রের সেই দুর্ভেদ্য আবরণ ভেঙে যায়, আটকে থাকা জলরাশি মুক্তি পেয়ে নদীরূপে পৃথিবীতে নেমে আসে। কিন্তু এই মহাজাগতিক যুদ্ধে কেবল দেবতাদের ভূমিকাই শেষ কথা ছিল না, তাই তো? আমরা যদি ব্রাহ্মণ গ্রন্থগুলোর দিকে তাকাই, সেখানে দেখা যাচ্ছে এই পুরো প্রক্রিয়ায় মানুষেরও একটা সরাসরি আর ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। গবেষণাপত্রগুলোতে বলা হচ্ছে প্রাচীন পুরোহিতরা মনে করতেন তাদের করা যজ্ঞ ছাড়া দেবতারা শক্তিহীন। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কিন্তু আমার প্রশ্ন হল, মানুষ নিজেদেরকে এই মহাজাগতিক নাটকের পরিচালক ভাবত কেন? তারা কি সত্যিই মনে করত যে তাদের মন্ত্র বা যজ্ঞ মহাবিশ্বের ইঞ্জিনকে চালু রাখছে? বিষয়টা কি এমন যে রিমোটে ব্যাটারি চার্জ না দিলে যেমন সেটা কাজ করে না,
তেমনি মানুষের যজ্ঞ ছাড়া দেবতাদের শক্তিও অচল হয়ে পড়বে। এটা কি পুরোহিতদের নিজেদের গুরুত্ব বাড়ানোর একটা চালাকি ছিল না? আপনার এই সন্দেহটা খুব স্বাভাবিক। মানে আধুনিক মন তো ঠিক এভাবেই চিন্তা করবে। কিন্তু আমরা যদি প্রাচীন বৈদিক দর্শনের মূলে যাই, সেখানে ঋত বলে একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা ছিল। ঋত হল মহাজাগতিক শৃঙ্খলা বা কসমিক অর্ডার। আচ্ছা, ঋত। হ্যাঁ, সে সময়কার মানুষ বিশ্বাস করত যে মহাবিশ্বের প্রতিটি জিনিস একে অপরের সাথে অদৃশ্য সুতোয় গাঁথা, কেউ কারোর থেকে বিচ্ছিন্ন নয়। তারা মনে করত পৃথিবীতে তারা যজ্ঞের আগুনে যে আহুতি দিচ্ছে, সেই আগুন মহাজাগতিক শক্তির একটা ক্ষুদ্র সংস্করণ। তার মানে তারা যজ্ঞকে একটা মহাজাগতিক প্রক্রিয়া হিসাবেই দেখত। ঠিক যজ্ঞের আগুন আর মন্ত্রের শব্দতরঙ্গ সরাসরি মহাজাগতিক ভারসাম্য রক্ষায় সাহায্য করছে, এটাই ছিল তাদের বিশ্বাস। তার মানে তারা নিজেদের মহাবিশ্বের একটা সক্রিয় অংশ মনে করত, স্রেফ দর্শক নয়। ঠিক তাই। বৃত্র কেবল একটা মেঘের সাপ বা দানব ছিল না, সে ছিল সেই ঋত বা ঐশ্বরিক আইনের বিরোধী এক অশুভ শক্তি। তাকে পরাস্ত করতে হলে মহাবিশ্বের সমস্ত ইতিবাচক শক্তিকে একজোট হতে হতো। আর মানুষের সেই যজ্ঞ ছিল তাদের দিক থেকে সেই ইতিবাচক শক্তির যোগান দেওয়া। হ্যাঁ, একদম। তারা বিশ্বাস করত তাদের নিবেদন ছাড়া দেবতাদের মহাজাগতিক যুদ্ধ অসম্পূর্ণ থেকে যাবে। সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এখানেই, মানে এই গল্পটা একটা সময় পর আর কেবল মেঘ, বৃষ্টি বা যজ্ঞের মধ্যে সীমাবদ্ধ থাকে না। প্রাচীন গ্রন্থগুলোর ধারাক্রম দেখলে বোঝা যায় উপনিষদের যুগে এসে এই পুরো গল্পের অর্থটাই যেন 180 ডিগ্রি ঘুরে যায়। হ্যাঁ। বাইরের মহাজাগতিক যুদ্ধ হঠাৎ করে মানুষের ভেতরের লড়াইয়ে পরিণত হয়। হ্যাঁ, আর এর পেছনে একটা বড় ঐতিহাসিক এবং সামাজিক কারণ আছে। ঋগ্বেদের যুগে মানুষ প্রকৃতির সাথে সরাসরি লড়াই করে বেঁচেছিল। কিন্তু উপনিষদের যুগে, মানে আনুমানিক ৮০০ থেকে ৫০০ খ্রিস্টপূর্বাব্দে, সমাজ অনেক বেশি স্থিতিশীল হল। মানুষ কৃষিকাজে দক্ষ হল, খাদ্যের নিশ্চয়তা এলো, তাই তো? ঠিক। যখন মানুষের প্রতিদিন বেঁচে থাকার লড়াইটা একটু কমল, তখন তারা চিন্তা করার অবসর পেল। তাদের দৃষ্টি বাইরের আকাশ থেকে ঘুরে গেল নিজেদের ভেতরের আকাশের দিকে। বাহ! অর্থাৎ উপনিষদে এসে বৃত্র আর মেঘ আটকে রাখা বাইরের জগতের কোনো দানব রইল না। সে হয়ে উঠল মানুষের মনের ভেতরের গভীর অজ্ঞতা, অহংকার আর মানসিক অন্ধকারের রূপক। ঠিক। উপনিষদের দর্শনে বৃত্র হল আমাদের অজ্ঞানতা, যা আমাদের আত্ম-উপলব্ধিকে আটকে রাখে। অন্যদিকে ইন্দ্র হলেন আমাদের জাগৃত চেতনা বা আলোকিত মন। আর যে জলরাশি বৃত্র আটকে রেখেছিল তা সাধারণ নদীর জল নয়। একদমই নয়। তা হল আধ্যাত্মিক জ্ঞান বা পরম সত্য। মানুষের ভেতরের এই অজ্ঞানতার আবরণ বা বৃত্র যখন চেতনার বজ্রাঘাতে দূর হয়, তখনই অন্তরে আধ্যাত্মিক জ্ঞানের ধারা বইতে শুরু করে। এই বিষয়টা আমাদের জীবনের খুব পরিচিত একটা ঘটনার সাথে মেলানো যায়। ধরুন কোনো একটা জটিল গাণিতিক সমস্যা বা জীবনের কোনো কঠিন সিদ্ধান্ত নিয়ে ঘন্টার পর ঘন্টা আটকে থাকার পর হঠাৎ করে যখন মাথায় একটা পরিষ্কার আইডিয়া আসে, হ্যাঁ, সেই মুহূর্তটাই। ঠিক সেই মুহূর্তটাই কিন্তু ইন্দ্রের বজ্রাঘাত। আর এতক্ষণ ধরে যে মানসিক ব্লকেজ বা কনফিউশনটা আটকে রেখেছিল সেটাই হলো বৃত্র। এই যে অন্ধকার থেকে হঠাৎ আলোতে আসা একটা আহা মুহূর্ত তৈরি হওয়া, এটাই তো উপনিষদের মূল দর্শন। চমৎকার বলেছেন। আর এই যে রূপকের পরিবর্তন, এটা কেবল প্রাচীন যুগের জন্যই নয়, বর্তমান প্রেক্ষাপটেও কিন্তু সমানভাবে প্রাসঙ্গিক। আধুনিক যুগে আমাদের চারপাশেও কিন্তু অসংখ্য বৃত্র ছড়িয়ে আছে। যেমন ধরুন, যদি বৃহত্তর সমাজের দিকে তাকাই, পরিবেশগত স্থিতিরতা আর জলবায়ু পরিবর্তনের কথা ভাবুন। প্রকৃতির ভারসাম্য নষ্ট করে আমরা যে দূষণ আর ধ্বংস ডেকে আনছি, অতিরিক্ত ভোগের মানসিকতায় সম্পদের পাহাড় গড়ছি, এগুলোই হলো আধুনিক যুগের বৃত্র। একদম ঠিক কথা। এই বাধা দূর করতে আজ আধুনিক সমাজে এমন নেতৃত্বের প্রয়োজন, যাদের ভূমিকা হবে ইন্দ্রের মতো, যারা চরম স্বার্থপরতার এই স্থবিরতা ভেঙে সাহসিকতার সঙ্গে প্রকৃতির মুক্তির পথ তৈরি করবেন। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবন বা ক্যারিয়ারের দিকে তাকাই, সেখানেও কি এই বৃত্রকে দেখতে পাই না? অনেক সময় দেখা যায় আমরা ক্যারিয়ারে এগোতে পারছি না, নতুন কিছু শেখার ক্ষেত্রে একটা অদ্ভুত ভয় কাজ করছে। হ্যাঁ, বা ধরুন সেই ইম্পোস্টার সিনড্রোম। ঠিক, যেখানে নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও সবসময় মনে হয় আমি হয়তো এর যোগ্য নই, সবাই হয়তো ধরে ফেলবে আমি আসলে কিছু জানি না। এগুলোই তো আমাদের মনের ভেতরের বৃত্র, যা আমাদের সম্ভাবনাকে আটকে রাখে। আপনার এই ইম্পোস্টার সিনড্রোমের উদাহরণটা খুব নিখুঁত। কেন জানেন? কেন?
কারণ বৃত্র যেমন জলকে ধ্বংস করত না, কেবল আটকে রাখত, ঠিক তেমনি আমাদের মনের এই ভয় বা হীনমন্যতাগুলো আমাদের প্রতিভাকে ধ্বংস করে না, কেবল তাকে প্রকাশ হতে বাধা দেয়। তারা আমাদের সম্ভাবনাকে একটা দুর্ভেদ্য দেয়ালের পেছনে বন্দী করে রাখে। আর এই স্থবিরতা ভাঙার জন্য তো বাইরের কারোর অপেক্ষায় থাকলে চলবে না, তাই না? একদমই না। আমাদের নিজেদের মনের ভেতর একটা নিজস্ব মানসিক বজ্র তৈরি করতে হবে। আর সেই মানসিক বজ্র তৈরি হবে আত্মসচেতনতা আর সাহসের মাধ্যমে, ঠিক যেমন দধিচি নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলেন। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়, কারণ জ্ঞান তখনই সবচেয়ে মূল্যবান হয় যখন আমরা তাকে কেবল পুঁথিগত বিদ্যার মধ্যে আটকে না রেখে নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি। ঠিক। প্রাচীনকালের সেই খরা যেমন জীবনের জন্য সরাসরি হুমকি স্বরূপ ছিল, তেমনি ব্যক্তিগত জীবনের এই মানসিক স্থবিরতাও আমাদের ভেতরের সম্ভাবনাকে ধীরে ধীরে শুকিয়ে মারে। সেই অদৃশ্য স্থবিরতাকে চিহ্নিত করতে পারাটাই হলো জ্ঞান, আর তাকে জয় করে নিজের পূর্ণ সম্ভাবনাকে মুক্তি দেওয়াটাই হলো আত্ম উপলব্ধি। আজকের এই গভীর আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে হাজার হাজার বছর আগের একটা মেঘ ও বৃষ্টির সাধারণ রূপকথা ধীরে ধীরে এক গভীর আধ্যাত্মিক আর মনস্তাত্ত্বিক দর্শনে পরিণত হল। একটা প্রাকৃতিক দুর্যোগ কিভাবে মানুষের অন্তরের অন্ধকার আর সেই অন্ধকার জয়ের মহাকাব্যের রূপ নিল, তা সত্যি অসাধারণ। হ্যাঁ, প্রাচীন এই জ্ঞান সত্যি আমাদের অনেক কিছু ভাবতে শেখায়। কিন্তু এই আলোচনা শেষ করার আগে একটা নতুন ভাবনার কথা বলে যেতে চাই। আমরা তো জানলাম অজ্ঞতা বা স্থবিরতাই হলো আমাদের ভেতরের বৃত্র, কিন্তু একবার ভেবে দেখুন তো, আজকের এই তথ্য প্রযুক্তির যুগে আমাদের চারপাশে তথ্যের ছড়াছড়ি, এই তথ্যের আধিক্য বা ইনফরমেশন ওভারলোড আর তার ফলে হওয়া অতিরিক্ত চিন্তা বা ওভারথিঙ্কিং নিজেই কি একটা নতুন বৃত্র হয়ে দাঁড়াচ্ছে না? খুব সুন্দর একটা দিক তুলেছেন। আগে মানুষের জ্ঞানের অভাব ছিল, এখন আমাদের কাছে পৃথিবীর সব তথ্য হাতের মুঠোয়। কিন্তু এত এত তথ্যের ভারে আমরা অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের কর্মক্ষমতা অবরুদ্ধ হয়ে যায়। তথ্যগুলো যেন আমাদের মনের মধ্যে জমা হয়ে একটা বিশাল বাঁধ তৈরি করেছে, ঠিক যেমন বৃত্র নদীর জল আটকে রেখেছিল। একদম ঠিক। এই আধুনিক আর অদৃশ্য বৃত্রকে বধ করার জন্য আমাদের আজকের যুগের বজ্র ঠিক কেমন হওয়া উচিত? কিভাবে আমরা এই তথ্যের জঞ্জাল বা নয়েজ সরিয়ে নিজেদের জন্য সঠিক পথের দিশা খুঁজে পাব? এই প্রশ্নটি রইল সবার জন্য। হয়তো এর উত্তর খোঁজার মধ্য দিয়েই আমরা আমাদের মনের ভেতরের আসল ইন্দ্রকে আবিষ্কার করতে পারব।